রোহিঙ্গা আসার পরে মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া চিটাগাং হিল ট্র্যাক্সকে ডাম্পিং জোন করা, আনওয়ান্টেড মানুষের সংখ্যা বাড়ছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সম মাহবুবুল আলম তার সাক্ষাৎকারের তৃতীয় পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি বলছিলেন যে মিয়ানমারের এখানে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু মিয়ানমারে ওখানকার যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠী আছে তারা মিয়ানমার আর্মির যে সমস্ত ব্যাটালিয়ান, ব্রিগেড বা বিভিন্ন ক্যাম্প দখল করেছে, দখল করে বিপুল পরিমাণ অস্ত্র তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তো এই অস্ত্রগুলো তো আসলে দীর্ঘদিন যদি তারা ব্যবহার করতে না পারে দীর্ঘদিন ভালো থাকবে না। স্বাভাবিকভাবে তাদের ফুডস দরকার, তাদের মেডিসিন দরকার, তাদের অন্যান্য লজিস্টিক সাপোর্টস দরকার, কিন্তু তাদের অস্ত্র আছে কিন্তু টাকার স্বল্পতা আছে। আপনি কি মনে করেন যে এই অস্ত্র বাই এনি চান্স চিটাগাং হিল ট্র্যাক্সে চলে আসতে পারে? সেটার পসিবিলিটি আছে, বাট আপনি যেটা প্রশ্ন করেছেন যে ফিজিক্যালি তারা ইনভলভ হবে কিনা, ফিজিক্যালি ইনভলভ হওয়ার তো স্কোপ নেই, বিকজ তারা তো নিজেরাই একটা ফ্রন্ট, তারা তো ইচ্ছা করে আরেকটা ফ্রন্ট ওপেন করবে না বাংলাদেশের সাথে, বরং তারা চেষ্টা করবে যতক্ষণ না তাদের এইম অবজেক্টিভ বা অ্যাচিভ না হয়, অর্থাৎ তাদের যে জনতা গভর্নমেন্টকে টপল করে সেই তাদের যে অধিকার প্রতিষ্ঠা করা বা ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত তারা তো অন্য একটা নিজের থেকে আরেকটা ফ্রন্ট ওপেন করবে না, করে তাদেরকে দুর্বল করবে না, এটা তারা করবে না। তবে আপনি যেটা পজিটিভ বললেন এটা তো হতেই পারে, কারণ তাদের কাছে যদি স্পেয়ার ওয়েপন অ্যামুনিশন থাকে তারা তো সেটা সে চেষ্টা করবে এটা বিক্রি করে বা একটা বিজনেস করে একটা লাভবান হবে এবং সেই টাকা দিয়ে সে তার যুদ্ধের লজিস্টিক্স কিনবে, ব্যবহার করবে, এটা হতে পারে। এবং এটা তো আমাদের এখনো আছে, মিয়ানমারও তো আমাদের একটা সেই মিজোরাম থেকে, ত্রিপুরা থেকে সিএসটি হয়ে মিয়ানমারে যে অস্ত্রের যে ট্রেড রুট, এটা তো আছেই, এটা আগেও ছিল, এখনো আছে এবং ইন ফিউচার এটা থাকবে। এটা যে খুব সহজে বন্ধ করা যাবে তা না, স্মাগলিং কিন্তু খুব সহজে বন্ধ করা যায় না। আপনি দেখেন যে আফগানিস্তানের যে এত যুদ্ধ হচ্ছে, এর মধ্যে কিন্তু আফগানিস্তান, ইন্ডিয়া সব জায়গার মধ্যে কিন্তু অস্ত্রের চালান হচ্ছে, ড্রাগসের চালান হচ্ছে, এগুলি কিন্তু চলতে থাকে, এগুলি বন্ধ করা খুব ডিফিকাল্ট। বিগত সরকারের আমলে আপনার চট্টগ্রাম বন্দর থেকে আপনার খাগড়াছড়ি হয়ে, রামগড় হয়ে আপনার আগরতলায় সাবরুম একটা রুট করা হয়েছিল ওখানে পণ্য পরিবহনের জন্য। তো এই রুটটা একদিকে অনেকেই বলেন যে এটা চিকেন নেকের বিকল্প হিসাবে সামরিকভাবে ভবিষ্যতে ব্যবহৃত হতে পারে, আবার অন্যদিকে অনেকেই বলেন যে এই রুট দিয়ে যদি বাণিজ্যিক কনভয় বা বাণিজ্যিক ট্রান্সপোর্ট চলাফেরা করে তাহলে এটার সিকিউরিটিও একটা আলাদা একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে, যেটা হয়তো যদি ওখানে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন ট্রান্সপোর্টগুলোতে যদি আক্রমণ হয় তখন এটা নিরাপত্তার জন্য আবার ভারত এখানে আসতে চাইতে পারে। আপনি এই রুটটাকে কতটুকু বাংলাদেশের জন্য উপযোগী বলে মনে করেন, এই বাংলাদেশের এরকম একটা সেন্সিটিভ এলাকা দিয়ে? এভাবে ডাইরেক্টলি আপনাকে ট্রান্সফার দেওয়া খুব ডিফিকাল্ট, এটা ডিপেন্ড করবে দুই দেশের সম্পর্কের উপর। আমাদের দুই দেশের সম্পর্ক যদি ভালো থাকে, পলিটিক্যাল রিলেশন, ডিপ্লোম্যাটিক রিলেশন যদি যখন ভালো থাকবে, তখন দিস উইল নট বি বিগ প্রবলেম। এবং এটা তখনই বিগ প্রবলেম হবে না যখন এইখান থেকে আমি আমার ডিজায়ার্ড বেনিফিট, যেটা আমি প্ল্যান করেছিলাম, যেখান থেকে আমি কীভাবে বেনিফিটেড হব, আমি আমার ন্যাশনাল এইম এবং অবজেক্টিভ কীভাবে অ্যাচিভ করবো, আমার ইন্টারেস্টটা কীভাবে আমি পার্সু করবো, সেটার সম্পর্কে যদি আমার পরিষ্কার ধারণা থাকে তাহলে এটা প্রোটেকশনের জন্য আমি সেই ধরনের ব্যবস্থা আমি রাখতে পারবো। কিন্তু আমার যদি এটা একতরফাভাবে যদি আমি দিয়ে থাকি যেটা নিয়ে আমি এটা গভীরে যেতে চাচ্ছি না, তাহলে তো এটা আপনার জন্য ক্ষতিকারক হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি যদি জানেন যে হ্যাঁ আমার এখান থেকে যেটা পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি, পর্যাপ্ত পাচ্ছি, আমার ইন্টারেস্ট আমি রাখতে পারছি, প্রিজার্ভ করতে পারছি, তাহলে এটাতে কোনো একটা বড় সমস্যা হবার কথা নয়। নতুন করে পার্বত্য চট্টগ্রামের ভেতরে সীমান্ত সড়কের নামে বিপুল পরিমাণ রোড নেটওয়ার্ক তৈরি হয়েছে। এটা যেমন যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, এটা দিয়ে যেমন অর্থনৈতিক নানা কর্মকাণ্ড দারুণভাবে এগিয়ে আসতে পারে, পাশাপাশি এটা কিন্তু আবার নিরাপত্তার জন্যও একটা নতুন চ্যালেঞ্জের মাত্রা তৈরি হতে পারে, কারণ এই রোড দিয়ে যারা যাতায়াত করবেন। তো সেই নিরাপত্তার বিষয়টা মোকাবেলার জন্য আমাদের কি করণীয় উচিত? যেটা প্ল্যান ছিল, অর্থাৎ বর্ডার রুট এবং বর্ডার রুটের সাথে আবার বিভিন্ন কানেক্টিং যে রাস্তাগুলো হওয়ার কথা ছিল, সরকার যেটা প্ল্যান করেছিল, এই প্ল্যান অনুযায়ী এখন সবগুলো রাস্তা হয়নি, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি প্রজেক্টটা, এটা এখন অনেক সময় লাগবে কমপ্লিট হতে। যতগুলো রাস্তা তৈরি হয়েছে এখন, রাস্তা সবসময় একটা ভেহিকল ফর ডেভেলপমেন্টের জন্য এটা প্রয়োজন,
অ্যাট দ্য সেম টাইম এটাও আমরা সবাই জানি যে এভরিথিং হ্যাজ এ কস্ট, ডেভেলপমেন্টের কিন্তু একটা কস্ট আছে, কোনো কিছু কিন্তু ফ্রি না। যেমন একটা রাস্তা তৈরি করতে গেলে আপনার ওখানে বিটুমিন দিতে গেলে আপনার আগুন দরকার, আপনি গাছ কাটছেন, বন নষ্ট করছেন, বা ওখানে আপনি আগুন জ্বালাচ্ছেন, আপনি ফসিল ফুয়েল ব্যবহার করছেন, কত কিছু করছেন। সো ওইখানকার যে ট্রাঙ্কুইলিটি, ওখানকার যে ইকোসিস্টেম সেটা নষ্ট হচ্ছে, এটা হবে। ঠিক একইভাবে ওই এলাকায় দিয়ে যারা চলাচল করবে সেখানে নিরাপত্তার ঝুঁকি থাকবে। এই নিরাপত্তার ঝুঁকি একটা সময় আস্তে 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 কমে যাবে। প্রথমত সেই নিরাপত্তা ঝুঁকিগুলোকে এড়ানোর জন্য গভর্নমেন্ট সেখানে কিছু আপনার যে চিরোগ হিল ট্রাস্ট পুলিশ করার কথা, সিএসটি পুলিশ, নিরাপত্তা আপনার রক্ষীর সংখ্যা বাড়াতে হবে। তারপরে বাড়ানোর পরে আস্তে আস্তে বাড়ানোর পরে ওইটা নিরাপত্তা দিতে হবে। একটা সময় যখন মানুষ দেখবে যে না এখান থেকে মানুষ উপকৃত হচ্ছে, তখন আস্তে আস্তে সেই ঝুঁকিটা কমতে থাকবে। যেমন একটা সময় ছিল সাজেকে আমরা আজ থেকে খুব বেশি বছর আগে না, কতজন মানুষ সাজেকে ওই পর্যটনগুলো হওয়ার আগে কতজন মানুষ ওখানে যেত বা যেতে পারতো? খুব কম মানুষই যেতে পারতো, কারণ ওখানে তো আপনার ক্যাম্পের সংখ্যা কম ছিল, তাই না? কিন্তু এখন যদিও মাঝে মাঝে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হচ্ছে, কিন্তু পর্যটনটা হওয়াতে কিন্তু এই এলাকায় একটা ট্রেড রুট চালু হয়েছে, পুরো একটা ট্রেড সিস্টেম, ইকোসিস্টেম চালু হয়েছে কিন্তু একদম খাগড়াছড়ি থেকে শুরু করে সাজেক পর্যন্ত। কেউ নতুন নতুন গাড়ি কিনেছে, পিক আপগুলো কিনেছে, সেই পিক আপ দিয়ে কেউ ট্রান্সপোর্টেশন করছে। খাবার চেইন একটা এস্টাবলিশ হয়েছে, ওখানে প্রচুর মানুষ যাচ্ছে, তাদের জন্য খাবার দরকার, চিকেন, ভেজিটেবল, কলা, ফ্রুটস, সব কিছুটা কিন্তু একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস ওখানে আছে। সো সেখান থেকে কিন্তু সবাই বেনিফিটেড হচ্ছে। একটা সময় ছিল সবার ধারণা ছিল যে এরা সব টাকা বোধহয় চাঁদা হিসাবে সন্ত্রাসীরা নিয়ে যাবে এবং আলটিমেটলি এটা বন্ধ হয়ে যাবে। যে একটা ইনসিডেন্ট হয়েছে, বাট আলটিমেটলি কিন্তু বন্ধ হয়নি, কারণ মানুষ দেখছে যে ওরা এখানে সব পার্টি উপকৃত হচ্ছে। বাট এটা থেকে তারা মনে করছে যে এটা তাদের সোনার ডিম পাড়া হাঁস, তারা এটাকে একবারেই সব ডিম নিতে চাচ্ছে না। সেই জন্য কিন্তু পুরো এই পর্যটনটা কিন্তু সাজেকের বা আপনার বান্দরবনের সবকিছু কিন্তু বন্ধ হয়ে যায়নি। এত ইনসিডেন্টের পরে, এতগুলো ঘটনা ঘটার পরে এই পর্যটন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, এখনো কিন্তু প্রচুর মানুষ সেখানে যাচ্ছে। তো ইটস এ ম্যাটার অফ টাইম। প্রথম দিকে হয়তো এরকম সমস্যা হবে, রাস্তাঘাটগুলো হলে কিছু কিছু জায়গায় হয়তো মানুষ একজন দুজনকে কিডন্যাপ করবে, এটা হতেই পারে, কারণ এত বিস্তৃত একটা জায়গাতে এতগুলো মানুষকে নিরাপত্তা দেওয়া, আপনি পুরো বাংলাদেশের সবাইকে নিয়ে ওখানে সিকিউরিটি দিলেও একটা অড ইনসিডেন্ট হবে। এইগুলি আবার গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেভাবে আমি একটা এক্সাম্পল দিলাম, আমাদের যে কটা টুরিস্ট স্পট আছে চিটাগং হিল ট্র্যাক্সে, এই জায়গাগুলোতে যেমন একটা সহনীয় পর্যায়ে এখনো আছে, ঠিক এইভাবে আস্তে আস্তে এগুলো হয়ে যাবে, মানুষ যখন এর থেকে সুফল পাওয়া শুরু করবে, আমার মনে হয় আর কি। এখন আপনি জানেন যে ভারতে একটা ব্যাপকভাবে বিদ্রোহ চলছে, বিশেষ করে মণিপুরে, এবং একই সাথে মিয়ানমারের চীন স্টেটে একটা বিদ্রোহ চলছে। এই বিদ্রোহের কি রকম প্রভাব চিটাগং হিল ট্র্যাক্সে পড়তে পারে বা আদৌ পড়তে পারে কিনা? আমি আপনাকে শুরুতে একটা জিনিস বলেছিলাম যে চিটাগং হিল ট্র্যাক্সের কোনো কিছুকে বিচ্ছিন্নভাবে একা বিবেচনা করলে হবে না, বিকজ ইট হ্যাজ এ ডাইনামিক রিলেশন উইথ অল দি অ্যাক্টিভিটিস আর গোয়িং অন অ্যারাউন্ড ইট। সে মণিপুর, চীন স্টেট, মিজোরাম থেকে মুহূর্তে এরকম না, বাট আপনার মূলত মণিপুরে যে ঘটনাগুলো ঘটছে, তো এই প্রত্যেকটার ইম্প্যাক্ট এখানে থাকবে। হয়তোবা ইন্টেন্সিটি ভ্যারি করতে পারে, বাট কিছু ইম্প্যাক্ট এখানে থাকবে। যখনই ওখানে একটা কিছু ঘটনা ঘটবে, ওইটা দেখে এখানকার কিছু মানুষ মাথা চাড়া দিবে। যারা এখন পার্বত্য চট্টগ্রামের যে গ্রুপগুলো আছে, সশস্ত্র যে গ্রুপগুলো এখনো আছে, তারা তো একটা বড় গ্রুপ থেকে আস্তে আস্তে ভেঙে অনেক সংখ্যা হয়েছে না। এখন এই যে মানুষগুলো, এটাকে বোঝার জন্য আপনাকে কতগুলো জিনিস ফ্যাক্টর বুঝতে হবে। এখানে একটু সময় লাগলো, আমি একটু বলতে চাই। জাস্ট আমি কয়েকটা এই 3টা বইয়ের আমি আপনাকে বলি। একটা হচ্ছে গ্রেট গেম ইস্ট, এটা আমাদের পড়া উচিত। আর একটা হচ্ছে জেমস সি স্কটের ডমিনেশন অ্যান্ড দি আর্টস অফ রেজিস্ট্যান্স। আর একটা হচ্ছে দি আর্ট অফ নট বিং গভর্নড, এটাও জেমস সি স্কটের দুটো বই। এই যে পুরো পার্বত্য চট্টগ্রাম, তারপরে আপনার এর সাথে যে সংলগ্ন যে জায়গাগুলো আছে, এই পুরো অংশটাকে কিন্তু একটা জমিয়া রিজনও বলা হয়, এবং এই লোকগুলোকে এদেরকে জমিয়াও বলা হয়। এবং এদের মূলত এদের ক্যারেক্টারিস্টিক্স কি? এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা দে ডু নট ওয়ান্ট টু বি গভর্নড, তারা ফ্রি থাকতে চায়। কিন্তু পৃথিবীতে এখন নেশন স্টেটের ফ্রেমওয়ার্কে পড়ে গেছে। সো এই লোকগুলোকে যে আমরা চাকমা সম্প্রদায়ের কথা চিন্তা করি, তার আগে কোথায় ছিল? সেখান থেকে তারা কিন্তু পরাজিত হয়ে বা ডিফিটেড হয়ে পালিয়ে প্রথমে আমাদের চট্টগ্রামে এসছে, তারপর আস্তে আস্তে তারা এখান থেকে আস্তে আস্তে পুষ্ট হতে তারা বাংলাদেশের হিন্টারল্যান্ড যেখানে, ফ্রিঞ্জ ল্যান্ড যেখানে, সেখানে চলে গেছে পার্বত্য চট্টগ্রামে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম কি এখন আর ফ্রিঞ্জ ল্যান্ড আছে? এটা আমাদের নেশন স্টেটের মধ্যে একটা হয়তো পেরিফেরি। ঠিক একইভাবে প্রত্যেকটা আগে যে এলাকাটা কাইন্ড অফ
যে জমিয়া ল্যান্ড ছিল, বাট একটা নট গভর্নড একটা এরিয়া ছিল, সেই নট গভর্নড এরিয়াতে এখন আর নাই। সো এই লোকগুলো তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য ঠিক আরেকটা ঠিক বলছে যে চাকমা রেজিস্ট্যান্স টু ব্রিটিশ ডমিনেশন, অর্থাৎ যে চাকমা জাতিটা কিন্তু অলওয়েজ তারা কিন্তু কখনো রেস্ট করে নাই। তাদের নোন হিস্ট্রি থেকে তারা কিন্তু এখন পর্যন্ত রেস্ট করছে না, দে আর অলওয়েজ অন দি মুভ অর অন দি ফাইট। তাহলে এদেরকে বুঝতে হবে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে গেলে, বোঝা দরকার। আর চিটাগং হিল ট্র্যাক্টস যে একটা সবসময় একটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে একটা অংশ, একটা স্টেজ, ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা স্টেজ সবসময়। চিটাগং হিল ট্র্যাক্টস, সেভেন সিস্টার্স স্টেটগুলো, থাইল্যান্ডের এই পার্টটা, আমাদের মিয়ানমারের সাথে যুক্ত যে থাইল্যান্ডের পার্টটা, এবং অলসো মিয়ানমার, এই জায়গাগুলো কিন্তু সবসময় একটা ইন্টারন্যাশনাল স্টেজ এখানে। কাজেই এইটাকে কখনো এককভাবে এটার পরিস্থিতি আপনি কখনোই বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে পারবেন না। এদের মুভমেন্ট, এদের বিহেভিয়ার বুঝতে গেলে এই সবগুলোই আমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজিগুলো সাজাতে হবে সবসময়। এবং এখানে কন্টিনিউয়াস একটা ব্যাটল অফ উইট, অর্থাৎ সিকিউরিটি ফোর্সেস তাদের সাথে সবসময় একটা ব্যাটল অফ উইট পরিচালনা করতে হবে। কন্টিনিউয়াস আপডেটেড ইন্টেলিজেন্স অপারেশন সাপোর্টেড বাই মিলিটারি অপারেশন অথবা সিকিউরিটি ফোর্সের অপারেশন, এগুলি সবসময় থাকবে, বিকজ তারা আপনাকে সবসময় বিজি রাখবে। কারণ তারা তো রেস্ট করতে পারবে না, এটা তাদের চরিত্রের মধ্যে নেই, তারা কখনো স্যাটিসফাইড হবে না। এই যে শান্তি চুক্তি করেছি, এতে তো তারা স্যাটিসফাইড না, ওরা তো আসলে স্যাটিসফাইড হয়ে শান্তি চুক্তিটা করেনি, তারা বাধ্য হয়েছিল এই শান্তি চুক্তিটা করতে, কিন্তু তাদের মনের মধ্যে সেই অশান্তিটা, অপূর্ণতা রয়ে গেছে। এই জন্য বলে যে ইনসার্জেন্সি নেভার ডাইজ কমপ্লিটলি, এটা কখনো পুরোপুরি যায় না। এবং এরা ডিজেনারেট হতে হতে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যায়। আপনি দেখেন জেএসএস মেইন সংস্কার হয়েছে, ইউপিডিএফ আগে একটা ছিল, এখন আবার ইউপিডিএফ ডেমোক্রেটিক হয়েছে। ঠিক একইভাবে হয়তো বা ইন ফিউচার তারা আরও ছোট 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 গ্রুপে ভাগ হবে, কিন্তু এরা কখনো পুরোপুরি মারা যাবে না। কারণ এই যে গ্রুপগুলো যারা আছে, এদেরকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে মালয়েশিয়ার মতো একটা মডেল করে, কেসবান মালয়েশিয়া যেভাবে করেছিল ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি, সেই ডেভেলপমেন্টটা যদি আমরা মধ্যে যদি তাদেরকে আমরা পুরোপুরিভাবে সম্পৃক্ত করতে না পারি, পর্যটন বলেন, যেটা বলেন। আমি সন্টু লার্মার সাথে বা সন্টু বাবুর সাথে অনেক মিটিং করেছি, উনি প্রায় একটা জিনিস বলতেন যে শান্তি চুক্তি হয়েছে, আপনারা আমাদের অনেক উন্নয়ন করছেন, আমাদেরকে এসে মিটিংয়ে বলেন উন্নয়ন তো আসলে আপনারা করেন, উন্নয়ন আপনারা আমাদেরকে গেলাচ্ছেন, আমাদেরকে উন্নয়ন গেলানো হচ্ছে। কেন গেলানো হচ্ছে? কেন মানে আমরা যেভাবে উন্নয়ন চাই আমাদের, আপনারা তো সেভাবে করেন, আপনি উন্নয়ন করছেন, আপনি যেভাবে উন্নয়ন চান, আপনারা তো আমাদেরকে জিজ্ঞাসা করে উন্নয়ন করছেন না, আমরা কি চাই। আমরা মনে করি যে আমরা যে উন্নয়নটা করছি, যে রাস্তাঘাট বানাচ্ছি, এটাই উন্নয়ন, বাট তার এটা উন্নয়ন নয়। হয়তোবা তারা কিভাবে উন্নয়ন চাচ্ছে, তারা সেই উন্নয়নের সরাসরি অংশীদার হতে চায়, সেটা প্ল্যানিং থেকে শুরু করে বাস্তবায়ন থেকে শুরু করে সবকিছুতে তারা এটা অংশীদার হতে চায়। আমরা তাদের সাথে অনেক মিটিং করেছি, আমাদের প্রত্যেকটা শান্তি চুক্তির ক্লজ সম্পর্কে আমরা যেভাবে ভাবি, তাদের ভাবনা কিন্তু এক নয়। এটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘ সময় কাজ করেছিলাম, স্পেশালি যখন জরুরি অবস্থা ছিল, জেনারেল মঈন যখন অ্যাট দি হেলম অফ অ্যাফেয়ার বাংলাদেশে, তখন উনি একবার বললেন যে তোমরা প্রিপারেশন নাও, আমি ওনার সাথে একটা মিটিং করবো, এই কাইন্ড অফ ডায়ালগ করবো আর কি, বড়সড়ভাবে। তো সেটার মিটিং প্রিপারেশনের জন্য আই ওয়াজ অলসো মানে ওয়ান পার্সন, আমি একজন স্টাফ ছিলাম আর একজন কমান্ডার ছিলেন। তখন উনি রাঙামাটি যিনি ব্রিগেড কমান্ডার ছিলেন, দায়িত্ব ছিল তার সাথে এই কাজটা করার। তা আমি ওখানে পাড়া রাঙামাটিতে যেতাম এবং স্যারের সাথে মিলে আমরা ঘন্টার পর ঘন্টা, রাত্রে অনেক রাত আমরা ওনার সাথে মিটিং করেছি। প্রত্যেকটা ক্লজ, 72টা ক্লজ সম্পর্কে আমাদের যে ধারণা, আমরা যেভাবে পারসিভ করি, তাদের একটা ভিন্ন ধারণা আছে, তাদের একটা ভিন্ন এক্সপ্লেনেশন আছে। এটা নিয়ে আরেকদিন আলাদাভাবে কথা বলা যেতে পারে যে প্রত্যেকটা, তখন আমরা একটা পেপার লিখেছিলাম, তৈরি করেছিলাম, বাট পরবর্তীতে আবার এদিকে সিচুয়েশন খারাপ হয়ে যাওয়াতে এটা আবার ভেস্তে গেছে, মিটিংটা আলটিমেটলি হতে পারেনি। তো এই যে একটা পারসেপশন গ্যাপ, চিন্তার যে একটা গ্যাপ আছে, আমরা তাদের সাথে কতবার বসেছি। তো এই জন্য বলছি যে আমি যে মডেলটা তাকে উন্নয়নের দিচ্ছি, সেটা সুইটেবল কিনা তার জন্য। আমি সিদ্ধ ভাত খাই, সে তো সিদ্ধ ভাত খায় না, পাহাড়ি জনগণ তো সিদ্ধ ভাত খায় না, সিদ্ধ চালের, হ্যাঁ সিদ্ধ চালের সাথে ভাত খায় না। তো তার তো খাবার আলাদা, তার রুচি আলাদা, তার টেস্ট আলাদা। আমি তাকে জোর করে যদি বলে যে না তুমি এখন এই চালের, সিদ্ধ চালের ভাত খাও, তুমি এটা খেও না, তুমি শীতল খেও না, তুমি নাপ্পি খেও না, তুমি শুটকি খেও না, দোচুয়ানি খেও না, হ্যাঁ, তাকে তো তার মতো করে চলতে দিতে হবে। হ্যাঁ, বাট তাকে আমি উদ্বুদ্ধ করব ফর বেটার কোনো কিছুর জন্য, সেটাকে তাকে মোটিভেট করে তাকে ওখানে আনতে হবে। আমি একটু এটা জানতেই চাই যে ডেভেলপমেন্ট বিষয়ে আপনি যেটা বললেন যে ডেভেলপমেন্ট বিষয়ে তারা অংশ হতে চায়, তো সেটা তাদেরকে অংশ করতে সমস্যাটা কোথায়? বাংলাদেশ কেন তাদেরকে অংশ করছে না?
এইটা যে কেন করছে না, দ্যাট ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন। এটার জন্য রিসার্চ করতে হবে, কেন করছে না। এটা গভর্নমেন্টের অনেক কিছু থাকতে পারে, কারণ থাকতে পারে। হয়তো তার গভর্নমেন্ট মনে করছে যে তারা আমাদেরকে সহায়তা করছে না, তারা আবার মনে করছে গভর্নমেন্ট আমাকে ডাকছে না, আমাকে তো সহযোগিতার জন্য তোমাকে ডাকছে না। আমাকে কয়বার ডাকে মন্ত্রণালয়? তো মন্ত্রণালয় তো তাদেরই, এবং তাদের মন্ত্রীও তাদের এখানে জেলা পরিষদ মানে ডেভেলপমেন্টের যে অংশটুকু যদি আমি বলি, ডেভেলপমেন্টের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তাদেরই, বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান তাদের, টাস্কফোর্সের চেয়ারম্যান তাদেরই, এবং মন্ত্রীও তাদের। এবং মোস্ট অফ আমরা যদি চিন্তা করি, এরা কোনো না কোনো সময় এদের বেশিরভাগই মানে ছাত্র জীবনে পিসিপির রাজনীতির সাথে জড়িত ছিল। আমি যাদেরকে এ পর্যন্ত মন্ত্রী, এমপি বা চেয়ারম্যান হতে দেখেছি, তাদের মানে অতীত মানে বিশ্লেষণ করে আমি দেখেছি এরা কোনো না কোনো সময় পিসিপি অর্থাৎ সন্তুল আরমার অনুসারী ছিলেন। তো তাহলে তাদের সাথে তার এই নেগোসিয়েশনটা কেন হচ্ছে না? হবে না। কারণ হচ্ছে যে সন্তুল আরমা, হি ওয়াজ দি পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি বস, বাট সে কি চিটাগং হিল ট্র্যাক্টসের বস? সে তো চিটাগং হিল ট্র্যাক্টসের বস না। যদিও 3টা জেলার উপরে তার বডিটা, এই যে এটা একটা খুব পিকুলিয়ার জিনিস, ভেরি ইউনিক একটা সিস্টেম। এতগুলো বডিজ, প্যারালাল বডিজ, এতগুলো অথরিটি। আপনার ইউনিয়ন কাউন্সিলও আছে, আবার ওই যে ট্র্যাডিশনাল লিডার্সও আছে, আবার এদিকে 3 ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, আবার একটা রিজিওনাল কাউন্সিল আছে, এবং তাদের মধ্যে কি আছে? মন্ত্রণালয় আছে। তো মন্ত্রণালয় কখনো কি প্রো সন্টু বাবু কেউ ছিল? মন্ত্রী কেন ছিল না? আপনার মনীষস্বপন দেওয়ান তো ছিল। মনীষস্বপন দেওয়ান যখন ছিল, তখন তো অ্যাট দি বিগিনিং, টুয়ার্ডস দি আর্লি স্টেজ, পরপর শান্তি চুক্তি পরপরই মনীষস্বপন বাবু ছিলেন। কিন্তু যখনই মনীষস্বপন বাবু ওখানে গিয়েছেন, তখন মনীষস্বপন বাবু তো তার সিনিয়র হয়ে গেছেন, তাই না? সে মন্ত্রী, আর উনি হচ্ছেন প্রতিমন্ত্রী। মনীষস্বপন দেওয়ান প্রতিমন্ত্রী হলো অলমোস্ট প্রতিমন্ত্রী, এবং ওনার দলের এমপিও তো ছিল। হ্যাঁ ছিল। কিন্তু কে বেশি প্রায়োরিটি পেত গভর্নমেন্টের কাছে? কাকে বেশি গভর্নমেন্ট ইউটিলাইজ করেছে? সো আলটিমেটলি কি হয়েছে? তাদের নিজেদের মধ্যে, অর্থাৎ যখনই যারা ওখানে গিয়েছে, আলটিমেটলি তাদের মধ্যে কিন্তু আরো বিভেদটা বেড়েছে। ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট যে গ্যাপ, সেটা বৃদ্ধি পেয়েছে। ইভেন উষাতনকে যখন করা হলো, তখনও কিন্তু উষাতনের সাথেও কিন্তু সন্টু বাবুর একটা সময় যে সম্পর্ক, তখন পার্সোনাল ইন্টারেস্টে কনফ্লিক্ট হয়েছে। এবং এই কনফ্লিক্ট হওয়াতে, এবং এটা সামহাউ রাদার এভাবে হয়তো রাখাও হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উল আলমের সাক্ষাৎকার। আমরা এই সাক্ষাৎকারের বাকি অংশ শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।